হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে অমরনাথ গল্পের মানে সিস্টার নিবেদিতার লেখা ক্লাস 11-এর যে টেক্সট অমরনাথ, সেইটার যে আমি আলোচনাটা করছিলাম লাইন বাই লাইন, বাংলায় মিনিংটা এবং সেটার মানে বিশ্লেষণটা করে দিচ্ছিলাম, সেটা কন্টিনিউ করব। প্রথম দুটো প্যারাগ্রাফ তো অলরেডি আমি আলোচনা করে দিয়েছি লাস্ট ভিডিওতে, যদি তোমরা দেখে না থাকো কাইন্ডলি দেখে নিও। আর তারপরে চলো থার্ড যে প্যারাগ্রাফ রয়েছে সেখান থেকে আলোচনাটা শুরু করা যাক। এই যে প্যারাগ্রাফটা, এটা না যথেষ্ট ইম্পর্টেন্ট, গুরুত্ব দিয়ে তোমরা যদি একটু বোঝো ভালো মতন তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে এই জায়গাটা। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আমি আমার মতন করে যতটা পারছি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর। আশা করছি তোমরা বুঝে যাবে। আমি যদি আমার মানে প্র্যাকটিক্যাল যখন আমি পড়াচ্ছিলাম বাচ্চাদের, তখন সেই ভিডিওটা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে তোমরাও হয়তো বেশি আরো রিলেট করতে পারতে। তো যাই হোক, আমি এটা এখন শেয়ার করছি। There were hundreds of monks of all orders. তো কি বলা হচ্ছে? There were hundreds of monks, প্রচুর প্রচুর শয়ে শয়ে monks ছিল, সাধুরা ছিল, of all orders, বিভিন্ন ধরনের। দেখো এবার অর্ডার মানে কি, এখানটাই বিভিন্ন ক্রম। আমাদের যারা সাধুরা রয়েছে তাদের কিন্তু অনেক রকম ক্রম, অনেক ভাগাভাগি রয়েছে। কেউ অঘরী, কেউ হচ্ছে দশাশ্রমিক, বা কেউ হয়তো নাগা সন্ন্যাসী, এরকম অনেক রকম কিন্তু ভাগ রয়েছে। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে যে এই যে জার্নিটা, তো এই জার্নিতে কিন্তু স্বামীজির সাথে আরো অনেক রকম ক্রমের, অনেক রকম পর্যায়ের রয়েছে, সাধুরা রয়েছে। উইথ দেয়ার গেরুয়া টেন্টস, এবং তাদের গেরুয়া টেন্ট রয়েছে, তাবু, মানে তারা যেখানে থাকবে রাত্রিবাসের জন্য তাদের মাথার উপরে গেরুয়া রঙের আচ্ছাদন রয়েছে। সাম নো লার্জার দেন আ গুড সাইজড আমব্রেলা। টেন্ট বলতে আমরা যেমন ভাবি যে বেশ বড় সড়ো তাবু হবে, না, তা কিন্তু নয়। কোনোটা তো বলা হচ্ছে হয়তো আমব্রেলা মানে ছাতার থেকে সামান্য বড়, এতটুকুনিটা। তাহলে বুঝতে পারছো তাহলে কেমন তাদের মাথার যে ছাউনিটা ছিল। অ্যান্ড অ্যামাংস্ট দিস, এবং এর মধ্যেই দ্য স্বামীজ ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক। এদের মধ্যে আমাদের যে স্বামীজি, তার ইনফ্লুয়েন্সটা, তার প্রভাবটা ছিল অত্যন্ত আকর্ষণীয়। ঠিক আছে, অত্যন্ত ম্যাগনেটিক, চৌম্বকীয়, খুব আকর্ষণ করতে পারতেন তিনি। তার পার্সোনালিটি হোক আর যাই হোক, সমস্ত কিছুর দিক দিয়ে কিন্তু তিনি খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিলেন। দ্য মোর লার্নেড অফ দেম সোয়ার্মড অ্যাবাউট হিম। তাহলে তাদের মধ্যে যারা বেশি জানতো, মোর লার্নেড, বেশি একটু জ্ঞানী গুণী, মানে সাধুরা আমি অবশ্যই বলতে পারি তারা অনেক জ্ঞানী হন। এবার সবাই তো আর সমান নন, এবার তাদের মধ্যে কেউ হয়তো বেশি জানে, কেউ একটু কম জানে। তো সেটাই বলা হচ্ছে যারা মোর লার্নেড, তাদের মধ্যে একটু বেশি জানে। সোয়ার্মড অ্যাবাউট হিম, তার পাশে সোয়ার্ম কিসের কালেকটিভ নাউন? না, বিজ, বি মানে মৌমাছি, মৌমাছিরা একসাথে যখন থাকে কালেকটিভ নাউনে সোয়ার্ম বলা হয়, তাই তো? তো সোয়ার্ম মানে যেন মৌমাছি যেমন করে তার চারপাশে, হাইভের চারপাশে একটা বি হাইভ মানে মৌচাকের চারপাশে একসাথে গিজগিজ করে, তেমন করে যেন মধু, এখানটাই আমরা বলতে পারি আমাদের স্বামীজি হচ্ছেন গিয়ে মধু বা সেই মৌচাক, যার চারপাশে কেন্দ্র করে এই যে অন্যান্য সাধুরা তারা যেন সোয়ার্ম করেছিল, ভর্তি হয়েছিল। ওকে, অ্যাবাউট হিম অ্যাট এভরি হল্টিং প্লেস, বেশিরভাগ স্থানে যেখানেই মানে সমস্ত যে হল্টিং প্লেসগুলো, থামার জায়গা, সব জায়গাতেই তারা আমাদের স্বামীজিকে ঘিরে বসেছিল। ফিলিং হিজ টেন্ট, তার যে তাঁবুটা সেটাকে তারা সম্পূর্ণ করে দিত। অ্যান্ড রিমেইনিং অ্যাবজর্বড ইন কনভারসেশন, এবং তারা কিন্তু কথায় কথায়, আলাপ আলোচনায়, আলাপচারিতেই অ্যাবজর্বড হয়ে থাকতো, পুরোপুরি ডুবে থাকতো। থ্রু আউট দ্য আওয়ার্স অফ দ্য ডে লাইট, সারাদিন মান ধরে, দিনে সারাদিন যতক্ষণ আলো থাকতো ততক্ষণ তারা বিভিন্ন আলোচনা করতে থাকতো। দ্য টক অন দেয়ার সাইড, তো কথোপকথনটা কি নিয়ে চলতো? অন দেয়ার সাইড হি টোল্ড আস আফটারওয়ার্ডস, এইটা কে বলছেন? এটা স্বামীজি আমাদেরকে পরে বলেছিলেন। মানে সিস্টার নিবেদিতা লিখছেন যে স্বামীজি আমাদেরকে, ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আচ্ছা আপনারা কি আলোচনা করতেন এত, তো তখন স্বামীজি আমাদেরকে বলেছিলেন যে আলাপ আলোচনাগুলো ছিল এই কেন্দ্রিক, কি না, had been all of Shiva, শিবকে আলোচনা, শিব হচ্ছে গিয়ে সমস্ত যে কেন্দ্রবিন্দু, আলোচনা কেন্দ্রবিন্দু হচ্ছে গিয়ে শিবকে নিয়ে সম্পূর্ণ আলোচনা। এখানে তোমাদের জ্ঞাতসারে জানিয়ে রাখি, মনে করা হয় শ্রীরামকৃষ্ণ ছিলেন আমাদের শ্রী বিষ্ণুর অবতার, মানে যদিও 10 অবতারের মধ্যে ধরা হয় না, কিন্তু মনে করা হয় যে শ্রীরামকৃষ্ণ শ্রীকৃষ্ণেরই জন্ম, এবং স্বামীজি হচ্ছেন গিয়ে ভোলে বাবার অংশ। ঠিক আছে, শিব ঠাকুরের অংশ। তো যাই হোক,
তো তারা শিবকে নিয়ে আলোচনা করতেন। অ্যান্ড দে হ্যাড রিমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি। রিমনস্ট্রেটেড কথাটার মানে কি? রিমনস্ট্রেট কথাটার মানে হচ্ছে অপোজ করা, এক হতে পারে বিরোধিতা করা, আর এক হচ্ছে টু রিজন মানে কার্যকারণ, যুক্তিতর্ক, তর্কের ইয়ে করা মানে অবতারণা করা, মানে তর্ক করা বা যুক্তি তর্কের মাধ্যমে কোনো কিছু জানতে চাওয়া, আলাপ আলোচনা বা বিশ্লেষণ, এই সমস্ত মানে হচ্ছে রিমনস্ট্রেটেড কথাটার তর্জমা, বাংলা তর্জমা। তো আমরা ধরলাম অপোজ করা বা রিজন করা, লজিক্যালি আলোচনা করা, ঠিক আছে। উইথ হিম সিরিয়াসলি, তারা কিন্তু বেশ সিরিয়াসলি মানে সেখানটাই কোনো একদম মানে ফালতুভাবে আলোচনা কোনো কিছু হবে তা নয়, কিন্তু তারা যথেষ্ট সিরিয়াসনেসের সহিত আলাপ আলোচনাগুলো করতেন। উইথ হিম সিরিয়াসলি হোয়েন হি হ্যাড ইনসিস্টেড, এবং তিনি যখন ইনসিস্ট করতেন, জোর দিতেন, অকেশনালি মাঝে মাঝে, অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশন টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম, যে চারপাশে যে আমাদের পৃথিবীটা সেটাতেও একটু আমাদের ফোকাস করা উচিত। তিনি বলতেন আচ্ছা আমরা তো শিব ঠাকুর নিয়ে আলোচনাগুলো করছি, আমাদের কিন্তু একটু চারপাশে যে মানুষজন রয়েছে, চারপাশে জীবন রয়েছে, তারাও তাদেরকে নিয়ে আলোচনাটা করা দরকার। কারণ আমরা জানি স্বামীজি আমাদের কি বলেছিলেন, জীব সেবায় শিব সেবা, তাই তো? জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, তার আমরা বাণীর মধ্যেই জানি এটা। তো এই যে কথাটা তিনি কিন্তু তাদেরকেও বলতেন, আমাদের মাঝে মাঝে এইরকম তিনি চেষ্টা করতেন যে যারা সাধু আছে তাদেরকে, চারপাশে যে ব্যক্তি রয়েছে তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করবার জন্য। তো তখন অ্যাবাউট দেম, তো ইভেন ফরেনার্স দে আর্জড, তো এমনকি যারা বিদেশি, ফরেনার্স যারা বিদেশি, দে আর্জ, তারা বলতেন, ওয়ার মেন, তারাও তো মানুষ, তাই না? হোয়াই মেক সাচ ডিস্টিংশন বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ। আচ্ছা, এই যে আমরা নিজের দেশ বিদেশ এইরকম যে আলোচনাগুলো করি, এইগুলো করার মানেটা কি হয়? এইগুলো করার তো কোনো মানে নেই, তাই না? Nor could many of them understand the warmth of his love and sympathy for Mohammedanism. তো nor could many of them understand, তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু বুঝতে পারতো না যে warmth of his love, তার যে ভালোবাসার যে উষ্ণতাটা, and sympathy for Mohammedanism, এই যে মুসলিম ধর্ম, তার প্রতি তার যে একটা সিম্প্যাথি ছিল, সহানুভূতি ছিল, এবং ভালোবাসার যে উষ্ণতাটা, সেটা কিন্তু তারা বুঝতে পারতো না। এই যে যারা সাধুরা, তারা ততটা অবধি উন্নত ছিল না। আমাদের স্বামীজি যতখানি উন্নত ছিলেন ততখানি অবধি কিন্তু তারা উন্নত হতে পারেননি। The same otherworldliness that made Swadesh and Videsh indistinguishable also prevented these simple souls from formally conceiving of a unity. তার মানে কি বলা হচ্ছে? the same otherworldliness, এই যে কারণে আমরা ওদেরকে other world, ওরা অন্য দুনিয়া থেকে এসছে, মানে ওদের দুনিয়াটা সম্পূর্ণ আলাদা, আমাদের দুনিয়াটা সম্পূর্ণ আলাদা। আমরা স্বদেশ, ওরা বিদেশ, আমরা হিন্দু, ওরা মুসলমান, আমরা খ্রিস্টান, ওরা জৈন, আমরা এই, আমরা ওই, আমরা সুফি, আমরা হচ্ছে গিয়ে আহমদিয়া, ওরা এই, তারপরে আমরা শিয়া, ওরা সুন্নি। এই যে ভাগগুলো বিভিন্ন, আমি শুধুমাত্র হিন্দু ধর্মের কথা বললাম না, আমি কিন্তু অন্যান্য ধর্মগুলোর কথাও বললাম। সকলের মধ্যে আমরা কি করি? সেক্ট, একটা ভাগ করার চেষ্টা করি। এইটা কেন? জীব মাত্রই জীব, আমরা সবাই প্রাণ, তাই তো? একটা গরু যে, সেও যেমন প্রাণ নিয়ে এসেছে, আমিও সেই রকমই প্রাণ নিয়ে এসেছি। হ্যাঁ, এবার বলতে পারো যে তাহলে তার দুজনের প্রাণের দাম কি এক? সেটা নিয়ে তর্কেও আলাদা জায়গায়, কিন্তু প্রাণ তো দুটোই, এবং প্রাণকে সেবা করতে হবে আমাদের, সমস্ত প্রাণকেই। একটা গাছ, তার প্রাণটাকেও কিন্তু রক্ষা করতে হবে আমাদের, কারণ তারও সম্পূর্ণ শেয়ার রয়েছে এই পৃথিবীতে। এমন নয় যে আমি মানুষ বলে, সব থেকে উন্নত প্রাণী বলে আমারই দুনিয়া সম্পূর্ণ, সেটা করলে কিন্তু চলবে না কখনোই, কারণ ওপরওয়ালা আমাদের সকলকে সমানভাবে তৈরি করেছেন। তো সেটাই বলা হচ্ছে যে the same otherworldliness that made Swadesh and Videsh indistinguishable. তো এই যে একটা otherworldliness, যে অন্য দুনিয়ার, অন্য হচ্ছে গিয়ে তারা মানে অন্য ভাগের, এই ভাগটাই হচ্ছে গিয়ে স্বদেশ আর বিদেশেরকে যেমন আলাদা করে, তেমন সেটাও এখানটায় আলাদা করছে।
অলসো প্রিভেন্টেড দিস সিম্পল সোলস, এই যে সাধারণ মানুষজন, সোলস মানে আত্মা, আত্মা মানে আমাদের এখানে কথা বলা হচ্ছে, মানুষের কথা বলা হচ্ছে, এই যে যারা সাধারণ মানুষ, এটাই কিন্তু আমাদেরকে, যেমন যে কারণে স্বদেশ আর বিদেশ আলাদা হয়ে যাচ্ছে, ঠিক একই কারণে এই যে যারা সাধারণ মানুষ তারাও আলাদা হয়ে যাচ্ছে ফ্রম ফর্মালি কনসিভিং অফ এ ইউনিটি। আমরা কিন্তু কোনো ইউনিটি তৈরি করতে পারছি না, আমরা যে এক সেটা আমরা করতে পারছি না। ইন হুইচ হিন্দু অ্যান্ড মোহামেডান ওয়ার বাট রাইভাল এলিমেন্টস। ফলে স্বাভাবিকভাবে কি হচ্ছে, আমরা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছি, আমরা একে অপরকে শত্রু ভাবাপন্ন হিসেবে দেখতে শুরু করছি। ওকে, আশা করছি বোঝাতে পারলাম। মানে সিম্পল ভাষাতে বলতে গেলে আমাদের মধ্যে একটা সম্পূর্ণতার শত্রু রয়েছে। পুরনো টেক্সট একটা রয়েছে, মানে আগের সিলেবাসের মাদার টেরেজার, যে সেখানে মাদার টেরেজাই কিন্তু একটা এরকম কথা বলেছিলেন যে আমাদের মধ্যে পূর্ণতার শত্রু রয়েছে। তো ঠিক তেমনি এই যে আমরা হচ্ছে গিয়ে যে আমরা সকলে মানে সৌভ্রাতৃত্ব বোধ, এই জিনিসটার একটা শত্রু কিন্তু আমাদের মনের মধ্যেই লুক্কায়িত অবস্থায় রয়েছে, যে কারণে আমরা সবাই যে সমান সেটা কিন্তু কখনোই আমরা ধরতে পারি না, বুঝতে পারি না, আর আমরা একে অপরকে দোষ দিতে থাকি। ওকে, তারপরে বলা হচ্ছে দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব। তো পাঞ্জাবের এই যে মাটি, তারা আর্গিউ করে, যুক্তি তর্ক দিয়ে বোঝায়, ওয়াজ ড্রেঞ্চড উইথ দ্য ব্লাড অফ দোজ হু হ্যাড ডায়েড ফর দ্য ফেইথ। তো বলা হচ্ছে এই যে মাটিটা, এই মাটিটা রক্তে ভেজা মাটি, কারণ তারা এই বিশ্বাসের জন্য, এই যে আমরা এক রকম ওরা আলাদা রকম, এই বিশ্বাসটার জন্যই কিন্তু এখানে প্রচুর রক্তপাত এই দেশটা, এই রাজ্যটা দেখেছে, এই স্থানটা দেখেছে। তারা বলতেন, ওই যে যারা আরো সাধুরা রয়েছে তারা বলতেন যে আপনি এখানে অন্তত কিছুটা হলে অর্থোডক্সি প্র্যাকটিস করুন, হিয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস অ্যান ন্যারো অর্থোডক্সি। এখানে একটু না হয় সংকীর্ণ মানসিকতা, সংকীর্ণতা আপনি প্র্যাকটিস করতেই পারেন, কারণ মানুষ প্রচুর রক্ত খইয়েছে এখানে জাতপাতের জন্য। ইন আনসার টু দিস, এই যে এই প্রশ্নের উত্তরে, অ্যাজ বিকেম ওয়ান হু ওয়াজ ইন ফ্যাক্ট অ্যান অ্যানাক্রনিজম অফ দ্য ফিউচার। তো এরই উত্তরে অ্যাজ বিকাম ওয়ান হু ওয়াজ ইন ফ্যাক্ট অ্যান অ্যানাক্রনিজম অফ দ্য ফিউচার, মানে কি না, ভবিষ্যতের অগ্রদূত। তিনি ভাবি প্রজন্মের, মানে স্বামী বিবেকানন্দ যেই সময় জন্মগ্রহণ করেছিলেন তিনি সেই যুগ থেকে কিন্তু মোটেও বিলং করতেন না। মানে সত্যিকারের বলতে তিনি ভবিষ্যতের, এখনকার দিনেও বললে ভুল হয়, যে আমরা যদি বলি স্বামীজি হয়তো এখনকার দিনের, সেটা বললেও মানে মহান ভুল করা হবে, কারণ তিনি এর থেকেও আরো অনেক দিন পরবর্তীতে হয়তো দুনিয়ায় আসবার মতন, আর তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই 1863-তে। ফলে স্বাভাবিকভাবেই বলা যায় যে তিনি অ্যানাক্রনিজম অফ ফিউচার ছিলেন, ভবিষ্যতের অগ্রদূত ছিলেন, ভবিষ্যতে ভাবি প্রজন্মের লোক ছিলেন। দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশনস অফ দ্য মুভমেন্ট দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ অফ হিজ লাভ ফর দ্য ব্রেদরেন। তো তিনি তাই মেনে নিতেন যে ব্রেদরেন, এই যে সৌভ্রাতৃত্ববোধ, এই দিক দিয়ে তিনি সেইগুলো, তাদের দাবিগুলো মেনে নিতে পারছেন, আচ্ছা ঠিক আছে। অ্যান্ড ড্রোভ হিজ প্রিন্সিপালস হোম, এবং তিনি কি করতেন, তার যে প্রিন্সিপালগুলো, তার মনের মধ্যে যে সূত্রটা যে আমরা এক, এই প্রিন্সিপালটা হোম টু দেয়ার মাইন্ডস, তাদের মনের মধ্যে কি করতেন, উইথ গ্রেটার ফোর্স অ্যান্ড ভেহেমেন্স দিয়ে তিনি ড্রাইভ করতেন। মানে আরো বেশি ফোর্স, মানে আরো বেশি ক্ষমতা এবং ভেহেমেন্স, গুরুত্ব দিয়ে তিনি তাদেরকে বুঝিয়ে দিতেন। মানে কি, তিনি একই সাথে তাদের কথাও মেনে নিতেন এবং মেনে নিয়ে এটা বুঝিয়ে দিতেন যে দেখো ভাইয়া, তুমি কিন্তু হিসেব মতন আমার কথা যেমন মানছো, আমি তোমার কথা মানছি, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তিনি যেমন করেই হোক, তিনি কিন্তু তার যে মনের কথা সেটা তিনি তাদেরকে বুঝিয়ে দিতে পারতেন। যে তারা ভাবতো হয়তো যে আচ্ছা উনি তো এত কিছু বলছিলেন, এবার উনি আমার কথা তো মানছেন, তাহলে ওনার কথা মানতে না মানতে আমার কোথায় ইয়ে রয়েছে, মানে অসুবিধাটা রয়েছে। ফলে যেমন করে হোক তিনি কিন্তু তার কথাটা ঠিক মানিয়েই নিতে পারতেন, এইরকম বলা যায় এই অংশের মানে। বাট অ্যাজ হি টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশনস, কিন্তু তিনি যখন এই সমস্ত উষ্ণ গল্পগুলো, এই সমস্ত ওয়ার্ম ডিসকাশনগুলোর কথা বলতেন, দ্য ফরেন মাইন্ড কুড নট হেল্প উইথ সাম অ্যামিউজমেন্ট নোটিং দ্য প্যারাডক্স। তো ফরেন মাইন্ড বলতে এই বিদেশি যে মনটা, মানে তিনি নিজের কথা বলছেন, কুড নট হেল্প উইথ সাম অ্যামিউজমেন্ট, আমার একটু হাসিও পেত, নোটিং দ্য প্যারাডক্স
যে বৈপরীত্যতা এই ব্যাপারটা দেখে এখানটায় কি বিপরীত রয়েছে, প্যারাডক্স মানে বৈপরীত্য কি বিপরীত, দ্যাট দ্য তহসিলদার হিমসেলফ and many officers and servants of the pilgrimage had been Muslims. তো এই যে আমাদের জার্নিতে তহসিলদার মশাই ছিলেন, আরো চাকর বাকররা ছিল, আরো তীর্থযাত্রীরা ছিল, had been মুসলমান, তারা কিন্তু মুসলমান ছিল, and that no one had dreamt of objecting to their entering the cave with the Hindu worshippers. তো ওই যে অমরনাথ গুহাতে যখন হিন্দুরা ঢুকবে তার সাথে সাথে এই সমস্ত মুসলমানরাও যাবে, মুসলমানরাও সেই গুহাতে যাচ্ছে বা তারাও জার্নি করছে, তাতে কিন্তু আমাদের যারা এই যে আমরা বলতাম ও অন্য ধর্মের ও অন্য সম্প্রদায়ের, তাদের কিন্তু তাতে কোনো সমস্যা ছিল না। মানে সমস্যাটা কোথায় তারা নিজেরাই জানতো না। আসলে আমরা সত্যিকারের বলতে জানি না সমস্যাটা কোথায়, যে সত্যিকারে ও মুসলমান বলে আমার সমস্যা, আমি হিন্দু বলে সমস্যা, না আমাদের মধ্যে কিসের সমস্যা আমরা ঠিক নিজেরাই জানি না। কেউ একজন বলে দিল না বিপদ, সেই জন্য আমরা তার পিছনেই ছুটলাম। ওকে, তো এটাই বলা হচ্ছে যে কি না, যে এই যে তারা মুসলমান হওয়া সত্ত্বেও তারা যে ঢুকবে অমরনাথের গুহাতে, তাতে করে তাদের কোনো রকম সমস্যা ছিল না। তারপরে বলা হচ্ছে কি না, entering the cave with the Hindu worshippers. So on the ultimate arrival at the shrine, শ্রাইনে গিয়ে যখন চূড়ান্ত হবে ঢুকবে, একদম যখন চূড়ান্ত ভাবে পৌঁছবে তখন the তহসিলদার came afterwards. তো তহসিলদার মশাই তিনি afterwards পরবর্তীতে indeed with a group of friends, তিনি তার বন্ধুদের সহিত begging formal acceptance by the Swami as disciples. তো তিনি কিন্তু কি করেছিলেন, ফর্মাল acceptance by the Swami as disciple, তিনি কিন্তু তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। And in these no one seemed to find anything incongruous or surprising, এবং এটা করে কিন্তু কেউই কোন রকম অস্বাভাবিক কিছু দেখেনি। তিনি মুসলমান ছিলেন, তিনি পরবর্তীতে এসে স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেছেন, তাতে করে কিন্তু কেউই কোনো কিছু অস্বাভাবিকত্ব কিছু দেখেনি, কারণ তার প্রভাবই এমন ছিল যে তিনি যেমন করে হোক তিনি ঠিক তাদেরকে মানিয়ে নেবেন, তাদেরকে কিন্তু বোঝাতে পারবেন। লিভিং ইসলামাবাদ, তারপরের যে প্যারাগ্রাফ সেইখানটায় যাচ্ছে, লিভিং ইসলামাবাদ। তো আগের জায়গায় আমরা দেখেছিলাম যে তারা ইসলামাবাদ থেকে শুরু করছেন, সেখানে পৌঁছেছিলেন, তারপরে সেই স্থান পরিত্যাগ করে উই কট আপ সামহায়ার উইথ দ্য পিলগ্রিমেজ, আমরা সেই তীর্থযাত্রীদের সাথে এক হলাম, অ্যান্ড ক্যাম্প উইথ ইট, এর সাথে ক্যাম্প করলাম। ফর দ্যাট নাইট, সেই রাত্রে কোথায়, অ্যাট পাবন, পাবন নামক স্থানে, আ প্লেস ফেমাস ফর ইটস হোলি স্প্রিং, যেটা তার একটা হোলি স্প্রিং, অত্যন্ত পবিত্র যে একটা স্প্রিং রয়েছে, ঝর্ণা রয়েছে, সেটার জন্য সেই স্থানটা বিখ্যাত, সেইখানে আমরা রাত্রি আবাস করেছিলাম। I can remember, আমি মনে করতে পারি, yet the brilliance of the lights reflected in the clear black waters of the tank that evening. তো I can remember yet, আমার এখন অব্দি মনে রয়েছে, the brilliance of the light, সেই যে রাত্রির চাঁদের আলোটা, রিফ্লেক্টেড ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার্স, ব্ল্যাক ওয়াটার মানে সেই কৃষ্ণ কালো রঙের জল, রাত্রিবেলা বুঝতেই পারা যাচ্ছে সেখানে তো আর রাস্তার লাইট নেই, তো জলটার রংটা কালো হয়ে রয়েছে, অফ দ্য ট্যাঙ্ক, সেই যে পুকুরটা বা লেকটা বলতে পারি, সেই দিঘি, পুষ্কর বলা যায়, সেই জলটা পুরো কৃষ্ণবর্ণের হয়ে রয়েছে, কালো রঙের হয়ে রয়েছে, তাতে চাঁদের আলো পড়ে চকচক করছে সেই সন্ধ্যায়। And throngs of pilgrims proceeding in little groups from shrine to shrine, এবং সেখানে কি করছে, যারা পিলগ্রিমরা রয়েছে, তীর্থযাত্রীরা, তারা একটা শ্রাইন থেকে আরেকটা শ্রাইন, মানে বিভিন্ন যে সমস্ত কি বলে বেদি, ঠাকুরের যে স্থানগুলো, সেইগুলোতে একটা থেকে আরেকটাতে তারা পুজো দিয়ে বেড়াচ্ছে। তারপরে কি, পথ চলতে চলতে অ্যাট পেহেলগাম, পেহেলগাম নামক স্থানে, তোমরা শুনেছো সবাই, নাম না গেলেও শুনে হবে অবভিয়াসলি, আমিও যাইনি। তো পেহেলগামে আমরা জানি কি করেছিলেন, নন্দী মহারাজ, অর্থাৎ বেহেল, যেটা বেহেল হিন্দিতে বলা হয়, ষাঁড়কে শিব ঠাকুর রেখে গিয়েছিলেন সেখানে অমর কথা শোনানোর সময়। মা পার্বতীকে তিনি যখন সেই গুহাতে অমর কথা শোনাতে নিয়ে গেছিলেন, সর্বপ্রথম পেহেলগামে নন্দীকে রেখে দিয়ে গিয়েছিলেন। দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস, সেটা কাদের গ্রাম না, শেফার্ডদের, হচ্ছে গিয়ে যারা মেষ পালক তাদের গ্রাম। সেখানটাই পেহেলগামে কি হলো, দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে, সেখানে এই যে ক্যাম্পটা তারা একদিনের জন্য হল্ট করেছিল, ওয়েট করেছিল, থেমেছিল। টু কিপ একাদশী, মানে সেই দিনটা একাদশী ছিল, একাদশী পালন করবার জন্য তারা সেখানে থেমেছিল। ইট ওয়াজ আ বিউটিফুল লিটল রেভিন ফ্লোড, তো জায়গাটা কেমন ছিল, বিউটিফুল, অত্যন্ত সুন্দর,
লিটল ছোট্ট দেখে রেভিন বা রেভাইন বলতে পারি। রেভাইন কথাটার মানে একটা ক্যানিয়ন, ঠিক আছে, একটা নদীর যে ক্যানিয়ন হয় ভূগোলে তোমরা পড়ে হবে, একটা নদীর উপত্যকা টাইপ, ভ্যালি টাইপ, সেই রকম রেভিন ফ্লোড, সেইটা বেসটা দিয়ে নদী চলে যাচ্ছে এরকম। ফর দ্য মোস্ট পার্ট উইথ স্যান্ডি আইল্যান্ড ইন দ্য পেবল ওয়ার্ন বেড অফ আ মাউন্টেন স্ট্রিম। তো ফর দ্য মোস্ট পার্ট উইথ স্যান্ডি আইল্যান্ড, কারণ এর যে বেশিরভাগ অংশটা ছিল সেটা স্যান্ডি আইল্যান্ডস, বালুকাময় একটা দ্বীপ মতন, ঠিক আছে, নদীর যে বালুগুলো হয় পলি বয়ে নিয়ে আসে পাহাড় থেকে, সেই বালিগুলো, সেই বালি দিয়ে তৈরি একটা দ্বীপ। ইন দ্য পেবল ওয়ার্ন বেড, সেখানে ছোট ছোট নুড়ি পাথর রয়েছে। অফ আ মাউন্টেন স্ট্রিম, একটা পাহাড়ি ঝর্ণার পাদদেশ বলতে পারি, বা পাহাড়ি ঝর্ণা যখন পাহাড় থেকে নেমে আসে যে পলল ব্যজনী তৈরি করে, ভূগোলের টার্মগুলো আমি ইউজ করছি, তো হঠাৎ করে প্রচুর পরিমাণে স্রোতের সঙ্গে বয়ে আসছে, তো এসে যখন মধ্যগতিতে মোটামুটি ভাবে মানে প্রবেশ করছে নদী, হঠাৎ করে তার গতিবেগটা হারিয়ে কি হয়, নদীটা একটু ছড়িয়ে যায় এবং সেই যে পাথর, নুড়ি পাথর, পলি, সেইগুলো একটা জায়গায় পাখার আকারে ছড়িয়ে পড়ে এবং জমায়েত হয় বলা যায় প্রথম। সেটা হয়তো প্রচন্ড পরিমাণে জল আসলে সেটা আবার বয়েও যায়। তো যাই হোক, সেই যে একটা ফ্লোর, সেই যে একটা বেসিন বলতে পারি, সেইখানটাই তারা কিন্তু ওয়েট করছে, হল্ট করছে, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে বেড অফ এ মাউন্টেন স্ট্রিম, সেটা একটা সেই পাহাড়ি ঝর্ণার সেই রকম একটা আইল্যান্ড টাইপের, ঠিক আছে। দ্য স্লোপস অ্যাবাউট ইট ওয়ার ডার্ক উইথ পাইন ট্রিজ, তার যে স্লোপস গুলো মানে তার যে ঢালগুলো, পাহাড়ের ঢালগুলো, সেগুলো ডার্ক উইথ পাইন ট্রিজ, অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে পাইন গাছের। তোমাদেরকে ছবিটা প্রোভাইড করছি, এটা আমি একজন বন্ধুর কাছে পেয়েছি, তোমরা দেখতে পারো, খুব সুন্দর বুঝতে পারবে তাহলে। পাইন ট্রি অ্যান্ড ওভার দ্য মাউন্টেন অ্যাট ইটস হেড ওয়াজ সিন, এবং সেই যে তার মানে পাহাড়টা যে মানে চূড়াটা উঠে যাচ্ছে, অ্যাট ইট হেড মানে তার উপরে, মাথার চূড়ার উপরে, ওয়াজ সিন কি দেখতে পাওয়া যাচ্ছে, অ্যাট সানসেট, সূর্য যখন অস্ত যাচ্ছে, দ্য মুন চাঁদকে দেখা যাচ্ছে, নট ইয়েট ফুল, তখনও সম্পূর্ণ হয়নি। কারণ কেন? কারণ হচ্ছে একাদশী ছিল, আমাদের মনে রাখতে হবে। ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে, সিনারিটা যেন একদম সুইজারল্যান্ড বা নরওয়ের মতন ছিল, সত্যিকারে কাশ্মীর সুইজারল্যান্ডের মতন, মানে একই রকম, দুজনের সৌন্দর্য আলাদা। আমরা বলতেই পারি সুইজারল্যান্ডকে কাশ্মীরের মতন সুন্দর, বা আমাদের কাশ্মীর সুইজারল্যান্ডের মতন সুন্দর। তো যাই হোক, নরওয়ে বা সুইজারল্যান্ডের মতন সুন্দর। অ্যাট দেয়ার জেন্টলেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট, এত কোমল, এত সুন্দর বলার কথা নয়। হিয়ার উই স দ্য লাস্ট অফ হিউম্যান ডুয়েলিং, এখানে আমরা মনুষ্য বসতির শেষ অংশ দেখতে পাচ্ছি। আ ব্রিজ, একটা ব্রিজ রয়েছে। আ ফার্ম হাউস, একটা ফার্ম হাউস রয়েছে। উইথ ইটস প্লাউড ফিল্ড, জমি জমা যেটা প্লাউ করা হয়েছে, চাষবাস করা হয়েছে। অ্যান্ড এ ফিউ সিটেড হাটস, এবং কিছু ঘাসে ছাওয়া ঘর, মানে পোয়ালে ছাওয়া না কিন্তু, মানে কারি দিয়ে ঘাস, মানে ধানের যে অবশিষ্টাংশ, কারি বা পোয়াল যায় বলো না কেন, সেটা দিয়ে ছাওয়া যে ঘর তা নয়। সেটার হাটস মানে ঘাস দিয়ে ছাওয়া বাড়ি, যেখানে সাধারণত গরু মোষ গুলোকে চড়াতে চড়াতে এনে খানিকক্ষণের জন্য রাখা হয়, এইরকম হাট রয়েছে সেইগুলো। অ্যান্ড হিয়ার, এবং এখানে, অন আ গ্রাসি নল, মানে একটা ছোট্ট ঘাসে ঢাকা পাহাড়ের উপরে, হোয়েন দ্য ফাইনাল মার্চ বিগ্যান, যখন আমাদের ফাইনাল সেই চূড়ান্ত মার্চ যাত্রাটা শুরু হলো, উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি এনক্যাম্পড, আমরা আমাদের আমরা পরিত্যাগ করলাম, দ্য রেস্ট অফ আওয়ার পার্টি, আমাদের যে পার্টিটা ছিল এনক্যাম্পড, তারা সেখানেই থাকলো, আমরা এগিয়ে গেলাম। কারণ সবাই তো যাবে না, দোকানদার তারা হয়তো যাবে না, তারা হয়তো সেখানে এনক্যাম্পড করে থাকলো, আমরা এগিয়ে চললাম, বা তারা পরে যাবে, এরকম ভাবে আমরা এগিয়ে চললাম। ওকে, আজকে এই দুটো যে প্যারা সেটা নিয়ে আলোচনা করলাম, বাদ বাকি থাকলো আরো যেটা, সেটা নেক্সট দিন আমি করে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে বলেই আমি ছোট ছোট করে পার্টে পার্টে আলোচনা করছি। আশা করছি বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করো, আমি নেক্সট ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।